ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, রমজান আসলেই নিত্যপণ্যের দাম কেন বাড়ে। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আকিজ ইনসাফ গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা, আছেন বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর। আপনাদের দুজনকেই স্বাগত। আজকের বিষয়, রমজান আসলেই নিত্যপণ্যের দাম কেন বাড়ে, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। প্রথমেই অনুপ কুমার সাহা, আপনার কাছে একটু আসতে চাই। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে রমজান আসলেই এবং কোনো ক্ষেত্রে আসলে রমজানের আগের মাস থেকেই আসলে নিত্য পণ্যের দাম বাড়ে এবং বিশেষ করে আমদানি পণ্য যেগুলো, সেই পণ্যগুলোর দাম বাড়ে। একেবারেই সাদামাটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কেন হয় এটি আসলে? ধন্যবাদ আপনাকে। ডিবিসির দর্শকদের সালাম। আমি এবং আমার কোম্পানি আকিজ ইনসাফ গ্রুপের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা। আপনি যে প্রশ্নটা করলেন, রমজান আসলেই কেন পণ্যের দাম বাড়ে, এটা কিন্তু আমরা আমাদের ছোটোবেলা থেকে শুনে এসেছি এবং প্রত্যেক বছরই অনেক আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ হয়। প্রথমত, রমজানে কিছু প্রোডাক্টের, স্পেশালি তেল, ছোলা, চিনি, এই পণ্যগুলির ডিমান্ড মেনিফোল্ড 2, 3, 4 গুণ বেড়ে যায়। তো হয়তো আমাদের টোটাল সাপ্লাই চেন সিস্টেমটা এই ডিমান্ডকে কেটার করার জন্য প্রস্তুত থাকে না। আর যেহেতু আপনি বললেনও, মোস্ট অফ দ্য গুডস কিন্তু ইম্পোর্টেড। তো ইম্পোর্টটা যখন আমরা ট্রিগার করি, সেখান থেকে এখানে ল্যান্ডিং পর্যন্ত কিন্তু 25 থেকে 40 দিনের একটা লিড টাইম থাকে। সো আমরা কখন এটা ট্রিগার করলাম, কখন এসে পৌঁছালো, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর সবচেয়ে বড় সমস্যা যদি বলেন যে ডিমান্ড এবং ডিমান্ডের সঠিক পরিসংখ্যানটা, আমাদের কতটুকু পণ্য এবছর লাগবে এটা যদি জানা যেত, তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী আমদানি করত। বেশি যদি সাপ্লাই থাকতো তাহলে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা ছিল না। সবাই মনে করে আমরা সবাই আমদানি করব যদি বিক্রি করতে না পারি। শুধু যে দাম বাড়ে তা কিন্তু না, কোনো পণ্যের কিন্তু অনেক সময় যখন ওভার সাপ্লাই হয়ে যায়, 2-1টা ক্ষেত্রে আমরা দেখেছি পণ্যের দাম কমেও গেছে। সো মূলত এই যে একটা সিজনাল ডিমান্ড, ধরেন 12 মাসের মধ্যে 1 মাসে কোনো পণ্য 2.5 গুণ পর্যন্ত লাগে, এটাই মূলত আসলে দাম বেড়ে যাওয়ার কারণ। আপনারা যে পণ্যগুলো আমদানি করেন, সেই পণ্যগুলো আমদানির ক্ষেত্রে আসলে বাজার থেকে কি ধরনের তথ্য বিশ্লেষণ করেই আসলে আপনারা কি পরিমাণ আমদানি করবেন, এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নেন? যেহেতু আপনি বলছিলেন আমাদের প্রকৃত ডিমান্ড কত, সেই প্রকৃত তথ্যটাও আসলে আমাদের কাছে থাকে না। আমরা বাংলাদেশের টপ মোস্ট এক হুইট ইম্পোর্টার। তো আমরা যখন হুইট ইম্পোর্ট করি, তখন প্রথমত আমরা এখানে বাংলাদেশের বার্থিং রিপোর্টে জানতে পারি যে কতগুলি জাহাজ বা কতটুকু বাংলাদেশের স্থলে অবস্থান করছে বা জলে অবস্থান করছে। এরপরে একটা তথ্য নেওয়ার চেষ্টা করি যে কোন কোম্পানি কোথা থেকে কোন রেটে এলসি করেছে এবং তাদের ল্যান্ডিং কবে। সো টোটাল ডিমান্ডের কতটুকু এখানে আসছে, সেই অনুযায়ী এলসি করা হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন আরও 10 জন সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে তার 1 মাস পরে ওভার সাপ্লাই হয়ে যায়। তখন কিন্তু আবার আমদানির ঝুঁকির মুখে পড়ে যায়। সো আন্তর্জাতিক ইনফরমেশন, দেশীয় ইনফরমেশন, সব কিছু মিলিয়ে বেস্ট অ্যাভেলেবল ইনফরমেশনকেই আমরা প্রসেস করি। মুক্তবাজার অর্থনীতি আসলে কাউকে তো বন্ধ করে রাখা যাবে না, সে আমদানি করবে কি করবে না। জনাব সৈয়দ আলমগীর আমাদের সঙ্গে আছেন। আপনি এই বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে পণ্যগুলোর চাহিদা আসলে রমজানে বাড়ে, তেল, ডাল, সোলা, এই পণ্যগুলো কোনোটি আসলে আমাদের দেশে উৎপাদন হয় না, অর্থাৎ আমাদের দেশের কৃষকের সফলতা বা ব্যর্থতার উপর আসলে এটার দাম বা বাজারের অস্থিরতা নির্ভর করে না। এবং রোজা বা রমজান মাসও হুট করে আসে না। আবার এই চাহিদাটাও এমন না যে এবছর একটু বেশি কমে যাবে, আগামী বছর অনেক বেশি হবে, তাও না। তাহলে দিনের পর দিন আমরা এই একই নৈরাজ্য কেন দেখছি? আপনি তো নিশ্চয়ই স্বীকার করবেন, গত কিছু বছর যাবৎ সারা পৃথিবী কিন্তু একটা টালমাটাল অবস্থায় আছে।
এখানে যুদ্ধ, ওখানে বম ফুটছে। ইউক্রেন আমাদের লার্জ সাপ্লায়ার অফ হুইটস, সেখানে তো যুদ্ধ তো বিশাল আকারে, সাপ্লাইয়ের তো কোনো কারণই নাই। একইভাবে দি লজিস্টিক্স ডিস্টার্বড। আবার আমাদের নিজেদেরও প্রবলেম আছে। এই সব কিছু মিলিয়ে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম স্থির রাখা খুবই কঠিন। আপনি বলতে পারেন যে আমার এখানে তেলের দাম কেন বাড়লো, কথার কথা, বা চালের দাম কেন বাড়লো, আমরা তো সব ট্যাক্স উঠিয়ে দিয়েছি। কিন্তু আপনি তো এটা জানেন যে এটা হলো একটা পার্ট, ট্যাক্স ইজ ওয়ান পার্ট, দ্য আদার পার্ট ইজ ইউর মনিটারি ভ্যালু, ইউর ভ্যালু অফ US ডলার ইন ইউর কান্ট্রি। এটা কিন্তু অনেক বেশি, যেটা অন্যান্য দেশে এটা নাই। কাজে আমার দেশে এটা কিন্তু, এবং আমাদের 84 টাকা ছিল, সেটা এখন 130 ছুঁই ছুঁই। তো এই যে একটা ডিফারেন্স, এটা তো দিয়ে এটার টাকাটা কে দিবে? এই টাকাটা তো গিয়া মূল্যের উপর, পণ্য মূল্যের উপরেই আসতেছে। এক, দ্বিতীয়ত হলো সয়াবিনের দাম ওয়ার্ল্ড ওয়াইড কেমন তখন। আপনি এখানে সয়াবিনের দামও কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে। এই সব ডালেরও তাই, খেজুরেরও এটাই। খেজুরের তো আবার পেরিসেবিলিটি আছে, কত খেজুর আনবো, প্রায় দেখা যায় খেজুর শর্ট হয়েছে। আবার কিছু সময় দেখা যায় ঈদ চলে গেছে, তার 4 মাস পর্যন্ত খেজুর বাজার ওয়াইডলি অ্যাভেলেবল আছে, তার কিন্তু স্টকটা শেষ হয় নাই। আমরা তো নিজেরাও দেখেছি, অনেক সময় প্রোডাক্ট বানিয়েছি যে ঈদের সবটা চলে যাবে। হ্যাঁ, অনুপি দেখতো এটা, সেই অনেক সময় বানিয়েছে, তারপর দেখা যায় ঈদ দেওয়ার পরে যায়নি, যেমন বেশ কম করে তৈরি করে রাখা হয়েছে, ডাল তো করা হয়েছে, দেখা যাচ্ছে পুরোটা যায় নাই। কাজে এইগুলো অনেক সমস্যা আছে সাপ্লাই চেইনটাকে ফিক্স করা। আর তৃতীয়ত কথা হলো যে আমরা যে ট্যাক্স মাফ করার কারণে খুব খুশি যে দাম কমে গেল, কিন্তু একটা জিনিস মানুষ লক্ষ্য করে না, এই ট্যাক্স দিয়ে আমরা কি করতাম? এই ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের উন্নতি হতো। রাস্তাঘাটগুলো দেখছেন কেমন খারাপ, কেন হচ্ছে না? বিকজ গভর্নমেন্ট হ্যাজ টু আর্ন মানি। হাউ? দে আর টু ইম্পোজ ট্যাক্সেস অন সার্টেন ম্যাটার। মানে আপনার মূল্যকে ঠিক রাখতে যেয়ে ট্যাক্স, মানে এটা একটা ইমিডিয়েট অ্যাকশান অথবা একটা ক্ষুদ্র সময়ের জন্য অ্যাকশান। কিন্তু তার পরিবর্তে কী হলো, কত হাজার কত লক্ষ ডলার টাকা হয়তো আপনার হল না, কোটি টাকা হতো আপনার ট্যাক্স হিসেবে পাইল না। টাকা না পাওয়ার কারণে রাস্তাঘাটগুলো এখন দেখবেন, আজকে আমি ঢাকা ময়মনসিং হাইওয়েতে আসছি, কী খারাপ অবস্থা, ঢাকা শহরের রাস্তা দেখে খারাপ, এর উন্নতি হচ্ছে না। তো কাজে আনবে কোথা থেকে টাকা? আমি তো গভর্নমেন্টকে ব্লেম করতে পারছি না। আপনার খাদ্যদ্রব্যের দাম ঠিক রাখার জন্যই এইসব হচ্ছে। সেটিও তো গুরুত্বপূর্ণ, কারণ মানুষকে তো আগে বাঁচতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার রাস্তাতে হাঁটতে হবে, দুইটাই হিট করতে হবে। গভর্নমেন্ট এখন কিন্তু অনেক বাঁচানোর চেষ্টাই করতেছে, আই অ্যাপ্রিসিয়েট ইট ফর এ হোয়াইল। তো এখন ঘটনা হলো যে এছাড়াও যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে, যেগুলো কিন্তু গভর্নমেন্টের কারণে না। আরেকটা কথা বললেন যে আপনি প্রত্যেকেরই তো একটা ক্যাপাসিটি আছে। ওনার যে মিল আছে হয়তো অনেক বড়, কিন্তু এটারও একটা ক্যাপাসিটি আছে, এই পর্যন্তই করতে পারবে, এর বেশি করতে পারবে না। আর আপনি বললেন যে জিনিসগুলো আমাদের দেশে তৈরি হয় না, তৈরি হলে আরও ভালো হতো, কিন্তু বিদেশ থেকে আনার কারণে অনেক আনসার্টেনিটি আছে। লজিস্টিক আনসার্টেনিটি, এলসি খুলতে পারবো কিনা আনসার্টেনিটি, ডলারের প্রাইস কত হবে তখন সেটা আনসার্টেনিটি, সেই কনভার্টেড প্রাইস যখন চিন্তা করে একটা লোক যখন দেখে 100 টাকা আমি বিক্রি করতেছি আর কনভার্টিং প্রাইস হচ্ছে 125 টাকা, 125 টাকা দিয়ে কিনবে কিনা জনগণ? আওয়ার পিপুল আর নট ভেরি রিচ, কিন্তু আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে মানে এই পরিস্থিতিটি হঠাৎ করে তৈরি হয় না। আমরা বিগত বছর মানে 1-1.5 যুগের বেশি সময় ধরে এই একই সংকট দেখে আসছি, তাই তো? তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো সমস্যারই তো একটা সমাধান আছে নিশ্চয়ই। এটি সমাধান আসলে কি হবে, নাকি আমরা দিনের পর দিন আসলে এইভাবেই সমাধান আছে? আপনি যতক্ষণ পর্যন্ত নিজে স্বয়ংসম্পূর্ণ হবেন তখন আপনার সমাধানটা ঠিক মতো পাবেন। অর্থাৎ ফ্লাওয়ার বা আটা ময়দার কথাই যদি বলি, যেটা লার্জ লাগে, এটা আমাদের দেশে তো উৎপাদন হওয়া তো সম্ভব না। দেখেন না, চালে কিন্তু আমাদের অতটা ঝামেলা হয় না। এখন এবারে বছর কিছু চাল আমদানি করতেছে, কেন আমি জানি না, চালে কিন্তু হয় না, কারণ আপনার দেশে তো এটা হচ্ছে, উৎপাদিত হচ্ছে। তো যেটা আপনি বাইরের থেকে আনেন, এটাতে আনসার্টেনিটি অনেক সময় থাকে। কিন্তু রোজার যে পণ্যগুলোর কথা নিয়ে আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি, 3.5 মাসের মতো আছে আমাদের হাতে রমজান, তো তার সেই প্রস্তুতিটা তো এখন থেকেই নিতে হবে। কারণ আমরা জানি মার্চের মাঝামাঝি যদি রোজা শুরু হয়ে যায়, ফেব্রুয়ারি থেকেই আসলে দেখব যে আমরা বাজারটা অস্থিতিশীল হওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে তেল, ডাল, চিনি,
সোলা, এই যে পণ্যগুলোর কথা আমরা বলছি, সেগুলোর কি একটা ভালো ব্যবস্থাপনা হতে পারে না? যে আমার কতটুকু প্রয়োজন, কতটুকু সাপ্লাই চেইনে থাকতে পারে, কতটুকু প্রাইভেট সেক্টর আনবে, কতটুকু সরকার আনবে, এই বিষয়গুলো নিয়ে কি আসলেও ভাবার প্রয়োজন আছে? প্রয়োজন তো অবশ্যই আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যে বাণিজ্য মন্ত্রী আগে যিনি ছিলেন, মানে এখন তো বাণিজ্য আলাদা করা হয়েছে, উনি কিন্তু বারবার এসিউরেন্স করেছেন যে all steps have been taken to keep the prices tranquilized, and prices will be tranquil during even the high time of Ramadan. And he has said that he has also indicated how much of the volume of each of the item that he has arranged to import, either through opening LC. And for opening LC in many places তাদেরকে কিন্তু কোনো LC মার্জিন দিতে হবে না, এইটাও বলে দিয়েছে। আবার কিন্তু তার যে ট্যাক্স ছিল সে অনেক ক্ষেত্রে একদম মানে মাফ করে দেওয়া হয়েছে ফর দ্য পিরিয়ড, অনেক ক্ষেত্রে কমাই দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা ঠিক এই জায়গায়, আপনার কাছে আবার আসবো অনুপ কুমার সাহা। ঠিক সৈয়দ আলমগীর যে বিষয়টি বললেন যে অনেক ক্ষেত্রে ট্যাক্স শূন্য করা হয়েছে, অনেক ক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে, কোনো ক্ষেত্রে এলসির সুবিধাও দেওয়া হচ্ছে। এই যে সুবিধাগুলো আপনাদের আমদানিকারকদেরকে বা এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে যে সরকার দিচ্ছে, এর সুফলটা আসলে সাধারণ জনগণ, আমরা সাধারণত পেতে দেখি না, এবার পাবে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনি বলেছেন এটা ওপেন মার্কেট ইকোনমি। একটু ব্যাকগ্রাউন্ড বলি, নভেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তারা কিন্তু রমজানের যে এসেনশিয়াল গুডসগুলি আছে এগুলি নিয়ে একটা ডিমান্ড প্রজেকশন করেছে। হাউ মাচ উই হ্যাভ ইম্পোর্টেড সো ফার ইন দিস ফিসক্যাল ইয়ার, হোয়াট ইজ দ্য স্টক অ্যান্ড হোয়াট ইজ ইন পাইপলাইন। তো এটা দেখা গেছে যে আমাদের 3টা প্রোডাক্টে আমরা একটু ঝুঁকির মধ্যে আছি। নাম্বার 1 চিনি, সেম পিরিয়ড লাস্ট ইয়ার ভার্সেস দিস ইয়ার 4 মাস জুলাই থেকে অক্টোবর আমরা প্রায় 3.5 লাখ টন চিনি আমাদের কম আমদানি হয়েছে। পাম অয়েল যেটা আমাদের বছরে প্রায় 19 লাখ টন ইম্পোর্ট লাগে, সেটা কিন্তু 4 মাসে প্রায় 2.25 লাখ টন ইম্পোর্ট কম হয়েছে। পেঁয়াজও একটা সাবস্টেন্সিয়াল পরিমাণ পেঁয়াজ আমাদের কম ইম্পোর্ট হয়েছে উইথ সেম পিরিয়ড লাস্ট ইয়ার। তো আপনি যদি সার্বিকভাবে চিন্তা করেন যে গভর্নমেন্ট কি করতে পারে, ফ্যাসিলিটেট করতে পারে, এনকারেজ করতে পারে, তো এই সময়ে যেটা শুরু হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় যেটা করেছে, কিছুদিন আগে ব্যবসায়ীদের ডেকেছে বা নানাভাবে প্রমোট করছে। ব্যাংকগুলি কিন্তু এখন জিরো মার্জিনে কিছু কিছু প্রোডাক্টের এলসি করার জন্য পারমিশন হয়েছে। কোনো জায়গায় ব্যাংকিং সেক্টরে যেহেতু সুশাসন ফিরে আসছে এবং আরও আসবে চিন্তা করা হচ্ছে, সো রিয়েল ব্যবসায়ী যাদের ডেট ইকুইটি রেশিওটা মোটামুটি একটা ব্যালেন্স আছে, তারা কিন্তু এখন ওপেন এলসি করার সুযোগ পাচ্ছে। অ্যান্ড উইল বি গ্ল্যাড টু নো যে আমাদের ডলার পরিস্থিতিটা মোটামুটি এখন স্টেবল, এমন না যে এখন টাকা দিয়ে ডলার পাওয়া যাচ্ছে না। এবং ইটস এক্সপেক্টেড যে নেক্সট কয়েক মাস হয়তো ডলার প্রাইসটার অনেক তারতম্য হবে না। এরকম পরিস্থিতি কি হয়, যার নিজের কাছে ক্যাশ নাই, আগে তো 100% মার্জিন দিয়ে এলসি করতে হতো, সে কিন্তু এখন চাইলে ইউপাস এলসিতেও মানে 180 দিনের ডেফার্ড পেমেন্টে কিন্তু সে প্রোডাক্ট আনতে পারছে এবং বাংলাদেশ ব্যাংক এটা অ্যালাউ করছে। সো গভর্নমেন্ট বা আমাদের রাষ্ট্রযন্ত্র কিন্তু একটা ভালো ব্যবসায়ীদেরকে সাপ্লাই বাড়ানোর জন্য কিন্তু এনকারেজ করে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনি তো খেয়াল করবেন যে অক্টোবরে আমাদের ফুড ইনফ্লেশন কিন্তু হাইয়েস্ট ছিল 12.5% মতো, জিডিপি গ্রোথ একটু কমে যাচ্ছে, পারচেজিং পাওয়ার হয়তো মানুষের একটু কোথাও কমে যাচ্ছে, বিকজ ইনফ্লেশন বেশি, তার ইনকাম বাড়ে নাই। তো এটা যদি হয় সে কম টাকা নিয়ে বেশি টাকার পণ্য কেনার জন্য বাজারে যাবে, তখন কি হবে, সে তো হতাশ হবেই। সো এটা যেমন কোনো ক্ষেত্রে তার ভোগ কমিয়ে দিবে সে। আমি ওই পয়েন্টে আসছিলাম, আমি তো ছোটোবেলা থেকে জেনে আসছি এই সময় এসে কী বলা হয়, ব্যবসায়ীরা মুনাফাভোগী, সিন্ডিকেট করে, XYZ অনেক কিছু। তো আমরা না সবসময় কেন জানি ফিঙ্গার পয়েন্টিংয়ে বিশ্বাস করি। হ্যাভ ইউ সিন এনি কনজিউমার যে দাম বাড়ার জন্য কনজামশন কমিয়ে দিয়েছে, কমাতে বাধ্য হয়েছে যখন সে তার ইনকাম কমে গেছে? তা না হলে কিন্তু কনজিউমাররা কী করে, রমজানের সময় দেখবেন আপনি মার্চের শুরু থেকে রমজান, আই এম শিওর ফেব্রুয়ারি মাসে বেতন পেয়ে মানুষ রমজানে কেনাকাটা শুরু করে দিবে। তার ফলে কী হবে, ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা প্যানিক বাইং তৈরি হবে। ব্যবসায়ীরা তো এলসি করেছে যে ফেব্রুয়ারির শেষের প্রোডাক্টটা বাংলাদেশে যেন এসে পৌঁছায়, তো ফেব্রুয়ারির শুরুতে তো যোগানটা থাকবে না। আমরা যদি সবাই কিনতে যাই তাহলে কিন্তু দাম বেড়ে যাবে। সো দাম বাড়ানোর ক্ষেত্রে বা মার্কেট স্ট্যাবিলাইজেশনের ক্ষেত্রে কনজিউমারের কিন্তু একটা রেশনাল বিহেভিয়ারও কিন্তু আমরা আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা হয়তো অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি জিনিসটাকে প্রমোট করব
তাছাড়াও যেমন তেলের কনজাম্পশন অনেক বাড়ে, তেল খাওয়ার অমন্দ দিকটা মন্দ দিকটা যদি আমরা একটু একটু করে প্রমোট করি, রমজানে সারা বিশ্বের চেয়ে কিন্তু আমাদের রমজানের ফুড হ্যাবিটটা একটু ডিফারেন্ট। আমরা একটু জাঙ্ক ফুড এই সময়টা বেশি কনজিউম করি এবং দেখবেন সবই কিন্তু ইম্পোর্টেড। স্যার যেটা বললেন এটা তো ইম্পোর্টেড। তো আপনার কাছে আবারও আসবো জনাব অনুপ কুমার সাহা, কিন্তু জনাব সৈয়দ আলমগীর আপনার কাছে একটা বিষয় জানতে চাই এবার। এই পরিবর্তিত যে সরকার ব্যবস্থার মধ্যে আমরা আছি, একটা কথা শোনা যাচ্ছে যে বিগত সময়ে বড় বড় যে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ছিল তাদের একটা বড় অংশই এখন তাদের এই সরকার পরিবর্তনের কারণে তাদের ব্যবসা ভালো যাচ্ছে না, বা তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা এখন এই মুহূর্তে দেশে নেই। তো এই যে আমাদের রোজায় যে সরবরাহ ব্যবস্থা বা চাহিদার একটা বড় অংশ তারা যোগানটা দিতেন যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসতো, সেই প্রতিষ্ঠানগুলো হয়তো এবার খুব ভালো রোল প্লে করবে না। সেক্ষেত্রে একটা সংকট তৈরি হবে কিনা সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, রমজান আসলেই নিত্য পণ্যের দাম কেন বাড়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আকিজ ইনসাফ গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা এবং আছেন বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর। জনাব সৈয়দ আলমগীর, বিরতির আগে আপনার কাছে যেমনটা জানতে চাইছিলাম, আমরা দেখেছি বিগত সরকারের সময় বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান বা বেসরকারি খাতের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোম্পানি, তারাই এই আমদানি প্রক্রিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করত। তো এই সরকার পরিবর্তনের পরে আমরা শুনছি যে সব প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক যে কার্যক্রম সেটি থেকে সরে এসেছে বা চালিয়ে নিতে পারছে না। তো তারা যে পণ্যটি সরবরাহ করত, আমদানি করত, সেটি যদি না আসে তাহলে একটি বড় সংকট তৈরি হবে কিনা, বা সেটা আসলে কিভাবে ম্যানেজ করা উচিত? প্রথমত কথা হলো কি, তারা নাই, এটা সত্য কথা। যারা গত 15 বছর যাবৎ একটা সিস্টেম তো এটা, যে আপনি পাওয়ারে যিনি আছেন উনি তো দেশ চালাবেন, ওনার যারা ফলোয়ার আছে তারাই তো উপভোগ করবে, তারাই উপভোগ করেছে। উপভোগ করতে করতে একটু বেশি উপভোগ হয়ে গেছে আর কি, যার কারণে আজকে এই পজিশনটা হয়েছে এবং এভরিথিং ওয়াজ অ্যাক্সেস। তো এখন কিন্তু ওরা নাই, দে গন হিডেন, এবং তাদের টাকা পয়সা কিন্তু ওদের হাতেই। কারণ এতে তো এখন যারা অপোজিশনে আছে, দে ওয়ার ড্রাই ফর লাস্ট 15 to 18 years because they had not been allowed to go on in any activities, whether economic or anything. তো পয়সা আসবে কোথা থেকে? ব্যাংকে লোন দিলে কি বিএনপির লোকেরা লোন দিত? জীবনও দিত না, কেটে দিবে। কী করেন আপনি? বিএনপির প্রেসিডেন্ট, আপনি বাদ, এবিনিশিও বাদ। কিন্তু ব্যবসায়ীদেরকে সবসময় এরকম একটা রাজনৈতিক ট্যাগ দিতেই হবে কেন? হ্যাঁ, দিতে হয়, কারণ ওরা ব্যবসা করে, যে ওরা ওই থেকে আসে। যে আপনি তো ট্যাগটা যেন নিলেন কেন? আপনি তো বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু একটা নিয়ে আসছেন। আপনি হয়তো ব্যাংকে বলছেন, তাহলে ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়েছে কেন? ব্যাংক হ্যাজ অ্যালাউড সাম সুপারিশ, ওই সুপারিশগুলো যে রিকমেন্ডেশনগুলো কোথা থেকে আসছে? ডেফিনেটলি ফ্রম গভর্নমেন্ট। এবং আজকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে ওনার কোন লোক 400 কোটি টাকা আয় করে ফেলাইছে। তো এই যদি উলটপাটের মতো এইরকম অবস্থা হয়, তাহলে তো আপনি এই ব্যবস্থাটা থাকবে না। প্রসঙ্গ থেকে একটু ভিন্ন হবে, কিন্তু আমি একটি প্রশ্ন এখানে করে নিতে চাই যে যারা ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আসলে এই বিগত সময়ে আমরা যেমনটা দেখেছি একেবারে জড়িয়ে পড়া রাজনীতিতে সরকারের সাথে, এইটি করা উচিত কিনা? উচিত তো নাই, কিন্তু হয়েছে কি, এইটা করতে করতে না, মানে বেশি দিন পাওয়ারে থাকার ফলে এটা হয়েছে আর কি। এটা করতে করতে তারা জড়িয়ে গেছে। তারা হয়তো কোনো একটা কাজের জন্য প্রাইম মিনিস্টারের কাছ থেকে, এটা মিনিস্টার দেয় নাই, প্রাইম মিনিস্টার থেকে গেছে, যে সে কথা আমি তো আওয়ামী লীগের অমুক তমুক, আপনার জন্য এটা করছি ওইটা করছি, উনি হয়তো লিখে দিচ্ছে। ওনার লেখার উপরে তো কোনো লেখা নাই, কাজে এইভাবে জড়িয়ে যায়। আর আপনি যে প্রশ্নটা আগে বলেছিলেন যে শর্টেজ হবে কিনা, শর্টেজ হবে না। কারণ আমরা তো যেটা একটু আগে অনুপ বললো যে আমরা ডিমান্ড সাপ্লাই দেখে কাজ করি। এখন যদি আমি দেখি যে আজকে কেন ইয়েগুলো লাগছে, এই যে মার্জিন লেস কেন লাগছে, বিকজ ওই লোকরা নাই। ওই লোকরা থাকলে কিন্তু ফুল মার্জিন দিয়ে আনতে পারতো। এখন নিউ জেনারেশন, নতুন একটা দল আসতেছে, তাদের কাছে টাকা নাই, তাদের কাছে ইম্পোর্ট করার জন্য টাকা নাই, মালটা আসলে পরে সে ছাড়াই নিতে পারবে। কিন্তু আগে যে টাকা ফেলে রাখবে এটা পারবে না। কোথা থেকে পাবে টাকাটা? ব্যাংকে আবার দিবে যে ঠিক আছে তোমার আমি 200 কোটি টাকা লোন দিচ্ছি বা 100 কোটি টাকা লোন দিচ্ছি তোমার টু অগমেন্ট ইউর ইম্পোর্ট। তো তখন এটাকে শর্টেজটা হবে। আর এটা তো খুবই, আমি আশা করি এটা খুবই একটা মৌলিক ব্যাপার যেটা আপনি বললেন। গভর্নমেন্ট মাস্ট হ্যাভ নোটিসড ইট, হু ইজ রিয়েলি ইম্পোর্টিং, whether somebody is importing, how much they are importing,
অনুপ said that their ভলিউম has been defined. তো এখন এরা যদি এইটা না করে তাহলে তো ডেফিনেটলি শর্টেজ হবে। তা আই এম কোয়াইট শিওর যে এটা তারা করেছে, কারণ এখনও কিন্তু মন্ত্রণালয়ে ওইসব লোকরাই আছে যারা আগে আসছিল। এখন আমি পলিটিক্যাল সাইডটা বাদ দিই, এক্সপিরিয়েন্স সাইডটা যদি ধরেন, দে হ্যাভ গট দ্য এক্সপিরিয়েন্স, এবং তারা আরও এখন বেশি ভয়ে থাকা উচিত যে ভাই আমার সরকার যেটাকে আমি অতদিন মানে তৈল মারিয়া ছিলাম তার আর এখন নাই, অতএব আমি এখন একটু আরও বেশি অ্যাওয়ার হই, আমাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি প্রতিপালন করি। অতএব আমার মনে হয় না যে খুব বেশি একটা শর্টেজ হবে। আর বিশ্বব্যাপীও দেখা যাচ্ছে যে যেসব জিনিসগুলো এতক্ষণ আমরা পণ্যগুলোর কথা আমরা আলাপ করলাম, বিশ্বব্যাপী এর কোনো কিন্তু অভাব বলে মনে হচ্ছে না। আপনার কাছে আবার আসবো জনাব অনুপ কুমার সাহা, আপনার কাছে একটু জানতে চাই, মানে জনাব সৈয়দ আলমগীর যেমনটা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে শূন্যতাটা আর শঙ্কা তৈরি হয়েছে, সেই শূন্যতা আসলে বাজারকে খুব বেশি প্রভাবিত করবে না, আপনিও কি তাই মনে করেন? ম্যাক্রো ইকোনমিতে একটা কথা আছে যে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। এক্স্যাক্টলি, যদি ডিমান্ড ক্রিয়েট হয় তাহলে সাপ্লাই হয়ে যাবে, বিকজ ব্যবসায়ীরা কি নিড গ্যাপটা দেখার জন্য তো বসে আছে। ব্যবসায়ীরা যদি নিড গ্যাপ দেখে, এবং ইকোনমিতে তো এলসি করার জন্য এখন কোনো অসুবিধা নাই, গভর্নমেন্ট যেহেতু এনকারেজ করছে, এটা কিন্তু অনেকে এলসি করে ফেলবে। এবং এই আমদানি প্রক্রিয়ার মধ্যে আমরা বিগত সময়ে আসলে শুনে এসেছি নানান রকম জটিলতার কথা। এখন আপনারা আসলে কি এই প্রক্রিয়াটিতে খুব সহজ সুন্দর পরিবেশ পাচ্ছেন কিনা? আমি কম্পেয়ার করছি না, তবে একটা আমদানির জন্য কি দরকার? একটা সঠিক ইনফরমেশন ফ্লো, ব্যাংকিং ফ্যাসিলিটি, নাম্বার 3 পোর্ট ফ্যাসিলিটি, নাম্বার 4 এখানে স্টোরেজ অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং। তো এটা যদি বলেন যে একটা সুশাসনের অর্থনীতি যদি আমরা বাস করে থাকি, তাহলে সুশাসন তো আমরা পাবই। আমাদের পোর্ট নিয়ে এখন অনেক বেশি ঝামেলা আমরা দেখি না, কমোডিটি যেগুলি আসে এগুলো তো মাদার ভেসেল থেকে লাইটার ভেসেলে চলে আসে, সো এটা নিয়ে সমস্যা হয় না। মানে কিছুটা গতি কি এসেছে আগের চেয়ে? এখনও কম্পেয়ার করার মতো সময় আসে নাই, তবে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, আপনার যদি ফাইল না আটকায়, তাহলে তো গতি তো অটোমেটিক আসবেই। এটা যেটা হওয়া উচিত সেটাই যদি হয়, ফাইল না আটকায়, আপনার হয়তো বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি জনাব সৈয়দ আলমগীর আপনার কাছে জানতে চাই, জনাব অনুপ কুমার সাহা যেমনটা বলছিলেন যে ফাইল না আটকায়, আমরা দেখলাম 3 মাসের বেশি 100 দিন পার করেছে নতুন সরকার, এখনো আসলে অনুপ কুমার সাহাকে বলতে হচ্ছে যদি ফাইল না আটকায়, তার মানে এখনো এখানে কিছু জটিলতা নিশ্চয়ই আছে, যেটি হয়তো উনি ব্যবসায় আছেন জন্য বলতে স্বচ্ছন্দ বোধ করছেন না। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই জায়গায় খুব বেশি পরিবর্তন কি এসেছে, বা কি পরিবর্তন আসলে আসা উচিত ছিল? না, আমার কাছে পরিবর্তন তেমন কিছু আসে নাই, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমার কাছে রিপোর্ট আছে যে নেগেটিভ পরিবর্তন আছে। There are many people who are very hesitant to sign and approve some decision, যেটা আমার ইমিডিয়েটলি লাগবে, কালকে লাগবে, কিন্তু ডিসিশনগুলো পেন্ডিং করে দিচ্ছে। এটা আমাদের কাছে কিন্তু রিপোর্ট আছে, এবং বড় বড় মানুষরা পেন্ডিং করছে। কারণটা কি? হি অর সি ডাজন্ট ওয়ান্ট টু টেক রিস্ক বাই সাইনিং অ্যান্ড অ্যাপ্রুভিং সামথিং। তো এইটা তো চলবে না, তাহলে ওনাকে এর থেকে উইথড্র করতে হবে। উইথড্র করে এমন লোক বসাইতে হবে যে এটা জানে এবং দায়িত্ব নিয়ে এটা কাজটা করবে, এবং উনি পরে ভাববে যে আমার তো পরে জেল হবে। এটা আমার কাছে কিন্তু সবসময় তো, কেন আপনি ভুল ডিসিশন দিবেন? আপনি তো যথেষ্ট জ্ঞান রাখেন, আর আমি ছোটো বাচ্চা না, আমরা তো সারাদিন কত ডিসিশন দিই, তা আমাদের তো ওই জেল খাটার অত চিন্তা করি না, যে আমরা আমাদের সৎ আছি, 100% সৎ মানুষ আমরা, কাজে আমাদের এগুলো চিন্তা নাই। তবে যে কথাগুলো অবস্টাকলগুলো হতে পারে দেশের যে অন্যান্য ব্যাপারগুলো, এটা কিন্তু খুব হার্ড হিট করে, আমরা হয়তো বুঝি না, টেসিডলি হ্যাড করে। যেমন ধরেন কিছু হলে রাস্তা বন্ধ, আজকে এমন পর্যায়ে গেছে যে স্বামী স্ত্রী ঝগড়া করলেও তারা দুইজন মনে হয় রাস্তা ব্লক করবে, যে আমরা ঝগড়া করছি, এবার আমাদের ঝগড়া মিটাও, টাকা আমার বাপেরে আর আমার, নাইলে আমি রাস্তায় আছি, এরকম অবস্থা। এইটা করলে কি আপনি পণ্যের ট্রাকটা কি আসবে? পণ্যের ট্রাকটা যদি একদিন দেরি হয় একরকম, 2 দিনের সময় এটা তো পেরিশেবল গুডস, পচা আরম্ভ হবে। তো এইসবগুলো কিন্তু অনেক, আসলে আমরা মনে করি না, দেখি না, কিন্তু এগুলো কিন্তু অনেক হার্ট করে। এই ড্যামরাতে এত গন্ডগোলটা হইল, 2 দিন পর্যন্ত এই জায়গাটা বন্ধ ছিল না, তা বলেন আপনি এরকম হচ্ছে না? এই যে টঙ্গী এলাকাতে বা গাজীপুর এলাকাতে, ওখানে যাওয়ার সময় তো মানুষ চিন্তা করে, আমার বাড়ি ওদিকে, আই গো দেয়ার অফেন, তো যাওয়ার সময় চিন্তা করে এই দেখো তো আজকে কোনো গার্মেন্টসের ওখানে বন্ধ আছে কিনা, রাস্তায় আছে, কারণ আমার তো 6 ঘন্টা পরে থাকতে হবে। একই অবস্থা আপনি ইয়ের থেকে আসতে, তো ইম্পোর্টের সাথে আপনি যতই ফ্লোটা ফাইন করে আনলেন, এইখানে এসে বন্ধ হয়ে গেল, সরবরাহটা বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো? ল অ্যান্ড অর্ডার,
ল অ্যান্ড অর্ডারটাকে এখন অনেক স্ট্রং করতে হবে। ল অ্যান্ড অর্ডারটা কিন্তু আসলে কিন্তু সমস্যায় আছে। আপনার কাছে আবার আসবো জনাব অনুপ কুমার সাহা, আপনার কাছে একটি বিষয় একটু জানতে চাই। আমরা বিগত সময়ে শুনেছি আসলে এই যে আমদানি পণ্যগুলোর, সেগুলোর একটি তথ্য ভাণ্ডার, কতটুকু চাহিদা, কখন বছরের কোন সময়টিতে কতটুকু লাগে, সেটির একটি ডিমান্ড আসলে ব্যবসায়ীদের কাছ থেকেও ছিল। এখনও সেই ডিমান্ডটি নিশ্চয়ই পূরণ হয়নি, তথ্যের যে ক্ষুধা সেটি পূরণ হয়নি। এবং সরি, একই সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে বন্ডের সুবিধার মাধ্যমে আসলে গুরুত্বপূর্ণ এই খাদ্যপণ্য আনার একটি কথাও আমরা একটা সময় শুনেছিলাম, ব্যবসায়ী মহল থেকেই সেই দাবিটি উঠেছিল। তো আপনারা যেহেতু আমদানি প্রক্রিয়ার মধ্যে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বন্ডের সুবিধা নিশ্চিত করলে যে ভয়টি আপনারা পাচ্ছেন যে একসাথে অনেকেই অনেক বেশি এনে ফেলবে কিনা, বাজারটা আবার অস্থিতিশীল হয়ে যাবে কিনা, আপনারা লোকসানে পড়বেন কিনা, এই সমস্যাগুলোকে কি তাহলে সেভাবে কমানো যায় কিনা? প্রথমত মোস্ট অফ দ্য কমোডিটিস কিন্তু ডিউটি, এবং এই মুহূর্তে ডিউটি, যেমন গমে কোনো ডিউটি নাই, তেলে ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে ম্যানুফ্যাকচারিং পর্যায়ে, ট্রেডিং পর্যায়ে। এই মুহূর্তে খেজুরে ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আলুতে ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলি প্রোডাক্টে এখন ডিউটি নাই। তো এটার কনসিকুয়েন্স কী হবে ন্যাশনাল রেভিনিউ থেকে, সেটা অন্য বিষয়। তো বন্ড ব্যাপারটা এখানে হয়তো অনেক বেশি কাজ করবে না। আপনি আরেকটা জানতে চাচ্ছিলেন, মানে তেল, ডাল, চিনি এগুলোর ক্ষেত্রেও কি আসলে বন্ড সুবিধা খুব বেশি এটাতে কোনো কাজ করবে না। তো যেটা হয় যে ডিমান্ড সাপ্লাইটা অ্যাকুরেটলি বোঝা যায় না কেন, আমি আপনাকে বুঝাই। ধরেন এই মুহূর্তে আপনি দুজনে তেল কিনছি 15ই নভেম্বর শিপমেন্ট। তো আমি যদি আজকে যদি এলসি করি, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডেটাতে নভেম্বর মাসের রিপোর্টে এটা আসবে। আপনার যদি কালকে এলসি করেন, তাহলে কিন্তু আপনার ডিসেম্বর মাসের রিপোর্টে যাবে, যেটা আপনি ওই প্রোডাক্ট না আসার আগে হয়তো জানতে এর রেকর্ডে আসবে না। তো এটা তো রিয়েল টাইম না, আমাদের ডেটাগুলি হয় মান্থলি ডেটা। যদি রিয়েল টাইম হতো যে আজকে কতটুকু এলসি হলো, এটা আমরা জানলাম। এবং কোনো সময় কোনো কোম্পানির তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের কারণে তারা দেশের বাইরে থেকেও কিন্তু তারা এলসি দিতে পারে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে এলসি দিতে পারে, তাদের যাদের এক্সপোর্ট আছে। তো ওই এলসিগুলি গেলে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড এটা আসেই না। সো আমি আপনার ডিমান্ড কি করে প্রজেক্ট করব? আপনার কাছে আবার আসবো জনাব সোহেব আলমগীর। আরেকটি বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমদানির তথ্য, সেটি আসলে কোম্পানিগুলোর জন্য যেমন আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশের টোটাল ডিমান্ড এবং সেই অনুযায়ী আসলে কতটুকু আমি সাপ্লাই দিতে পারছি সেটির জন্যও গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আসলে তথ্য ব্যবস্থাপনায় আসলে আপনি কতটুকু তাগিদ দেবেন, এবং এই বাজারকে স্থিতিশীল রাখার জন্য অন্য অনেক অনুষঙ্গের সাথে সাথে এই অবাধ তথ্য নিশ্চিত করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন, সেটি একটু জানতে চাইবো। তার আগে আরেকটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, রমজান আসলেই নিত্যপণ্যের দাম কেন বাড়ে, এই বিষয় নিয়েই আলোচনা করছিলাম। বিরতিতে যাবার আগে জনাব সৈয়দ আলমগীর, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে আমদানির তথ্য, যেটি অনুপ কুমার সাহা আমাদেরকে বললেন যে আমরা রিয়েল টাইমে এই তথ্যটি পাই না, তো এই তথ্যটা আসলে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে? কি বলবো আপনাকে, এটার কি বলার অপেক্ষা রাখে? আপনি নিজেও বুঝতে পারতেছেন যে এটা কত ইম্পর্টেন্ট আর কত সিম্পল ম্যাটারগুলো। আপনি ইম্পোর্ট হয়েছে, তার জন্য আপনার অল ডেটাবেজ আছে, সামওয়ান হ্যাজ টু রিয়েলি লুক ইনটু ইট। গত কয়েক বছরে, এই 5-10 বছর, 15 বছরই ধরি, যে কোনো একটা খাতে যদি সবচেয়ে বেশি অনিয়ম হয়ে থাকে, ব্যাংকিং খাত, তারপরে এই তথ্য প্রযুক্তি। আপনি নিজেও দেখতেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মিস্টার পলক, হাউ মাচ মানি হি হ্যাজ ফ্লিস্ট, এবং কোথার থেকে উনি কী হয়েছেন। তো এই জায়গায় ওনার সময় কোথায় এটা দেওয়ার, অথচ ওনাকে কিন্তু দিয়েছিল প্রাইম মিনিস্টার টু ফিক্স আপ অল দিস থিংস, অল তথ্য, যাতে করে মানুষ মানে অন হ্যান্ড পায়, ওয়ান ক্লিকে পায়। না করে সে ওয়ান ক্লিকে থিপিং আরম্ভ করে দিয়েছে। তারপরে তথ্যের সাথে তো আপনার ওই যে আপনি দেখেন স্যাটেলাইট নিয়ে কত কথা, কত পয়সা, মানে এই একটা খাত শেষ করছে। তো কোত্থেকে পাবে? এবং তো ওর ওয়ান্টিংটা যেটা অনুবাবু যেটা চাচ্ছেন, ওয়ান্টিং কিন্তু খুবই সিম্পল, যে আমার বাংলাদেশে অনেকভাবে আমরা বাইর করি, আমরা তো অনেকভাবে আমরা এগুলি করি না। লবণের ফ্যাক্টরি যখন করেছি, বাংলাদেশে অ্যাভারেজ লবণ একটা মানুষ কত খাইতে পারে তার একটা তথ্য আছে, সেটাতে আপনি গুণ করেন বাংলাদেশের যত লোক আছে তার চাইতে 10% প্লাস মাইনাস আপনি করে ধরেন, এটা হলো টোটাল কনজামশান। তো টোটাল কনজামশান এত হলে আমি বানাইতে পারি কত,
উইচ ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি। সো আমার কিন্তু কোনো রিস্ক নাই, আমি বানাই। তো এইরকম তথ্য তো যে প্রত্যেকটা সেটি তো আপনি একটি মানে গবেষণালব্ধ তথ্যর কথা বলছেন, কিন্তু জনাব অনুপ কুমার সাহা যে তথ্যের কথা বলছে সেটি তো রিয়েল টাইমেই থাকার কথা। কারণ এই আমদানি প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এলসি হচ্ছে, কাস্টমসের তথ্য যাচ্ছে, বন্দরে তথ্য যাচ্ছে, তাহলে সেই তথ্যটা কেন অবাধ হবে না? শুনেন, ওরা তো গভর্নমেন্ট, আমরা একটা আমরা কোম্পানি চালাই, তা আমাদের এরকম কি তথ্য থাকে না? আমাদের তো উইন্ডো দেওয়া থাকে যে ওকে, উনি যে বললেন যে নভেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন ডিসেম্বর 1 তারিখ ভার্সেস নভেম্বর 30, টোটাল চেঞ্জ অফ ফিগার্স। কিন্তু এটা তো উইন্ডো থাকে, তো আপনি এই 7 দিন এই 7 দিন এই 7 দিন করে যেতে থাকেন, ভেরি সিম্পল। কিন্তু এটা প্রোভাইড করে না। এটা তো তাদের প্রোভাইড করিয়া মানুষকে একদম স্ক্রিনে দেওয়া উচিত যে দেখো তোমার যদি লাগে এটা তুমি বুঝো। বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স ইজ দেয়ার, এবং এটা কোয়াইট এ লার্জ অর্গানাইজেশন। তো এটা আমাদের জন্য দুঃখ হলো এটা যে এইগুলোর দিকে এতদিন লক্ষ্য করা হয়নি। হয়তো এটা সাধারণ একটা লক্ষ্য করলেই হবে, কিন্তু বর্তমান সরকারের জন্য কিন্তু এটা খুব অসম্ভব, কারণ বর্তমান সরকার অনেক ইম্পর্টেন্ট জিনিস সেই এখনও তারা করার বাকি রয়েছে। আপনার কাছে আবারও আসবো জনাব অনুপ কুমার সাহা, আমরা একদম আলোচনার শেষ দিকে আছি। আমাদের এই আলোচনার মূল বিষয় যেটি আমরা জানতে চাই যে এইবারের রোজায় আসলে আমাদের সাধারণ মানুষ স্বস্তি পাবে কিনা, এবং আমরা যে ট্রেন্ডটা গত 15 বছরে দেখেছি যে কখনো কখনো রমজান আসলে কখনো কখনো রমজানের আগের মাসেই জিনিসপত্রের দাম বাড়ে, এইবার সেটি না হওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কতটুকু হলো, এবং আসলে আপনারা এই ট্রেডের সঙ্গে যুক্ত আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে এইবার পরিস্থিতি ভিন্ন দেখতে পাবো কিনা আমরা। এটার দুইটা প্রেক্ষাপট আছে। একটা হলো যে আমরা ধরে নিতে পারি যে এবার ইকোনমিতে কোনো ফাউল প্লে হবে না, রং ডুইং হবে না, এবং গভর্নমেন্টের একদম খাস ইচ্ছা আছে যে এখানে একটা কমপ্লায়েন্স হোক। আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি, উনি নিজেও একজন ব্যবসায়ী, উনি কিন্তু এটা মনে প্রাণে চাইবেন যে এটা হোক। কিন্তু রিসেন্টলি কিন্তু আপনি যদি দেখেন কনজিউমার প্রাইস ইন্ডেক্সিং যদি দেখেন, এটা কিন্তু অনেক হাই, ইটস 136 প্রবাবলি, যেটা 120, 30, 32, মানে দ্রব্যমূল্যের দাম এখন অনেক বেশি। নাম্বার 1। নাম্বার 2 হলো ইনফ্লেশনও বেশি, মানুষের আবার রিয়েল ইনকাম কিছু হলে কমে গেছে। জিডিপি ইজ নট গ্রোয়িং অ্যাজ এক্সপেক্টেড, ইট উইল বি সামথিং লাইক 4% গ্রোথ হয়তো হবে। তাহলে মানুষের হাতে একদিকে টাকা কম, আরেকদিকে দ্রব্যমূল্য বেশি, এই দুটো নিয়ে কিন্তু মানুষকে এমনিতেই একটু কম্প্রোমাইজ করতে হবে অথবা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। সেটি একটি যেমন প্রেক্ষাপট, আবার একই সাথে আমরা বিগত সময়ে ওই বারবার খারাপ সময়ের কথাই আসছে, এমনটাও আমরা দেখেছি যে আসলে যে দামে কোম্পানিগুলো আমদানি করেছে সেই দামের সাথে তার ন্যায্য বা যৌক্তিক প্রফিট যোগ করার পরও যে দাম হওয়ার কথা, বাজারে বাস্তবে তার চেয়ে দ্বিগুণ 3 গুণ দেখেছি। এই অ্যানার্কিটি কি থাকবে কিনা? আমি আপনার মাধ্যমে এই আপনার মতো অনেককে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন না একটা ন্যায্য এবং যৌক্তিক প্রফিট, আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন বুকসে মানে যৌক্তিক প্রফিটের সংজ্ঞা আছে? আপনি একটা ব্যবসায় কত টাকা প্রফিট করা উচিত এটাকে বলে দিতে পারবে না, ব্যবসায়ী নিজেও ডিসাইড করতে পারে না, মার্কেট উইল ডিসাইড যত পারা যায়। তো ব্যবসায়ী কি চাইবে? তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে। কনজিউমার চাইবে একদম লোয়েস্ট। তাই বলে কি আমি আসলে একটা পণ্য যেটি ধরেন 50 টাকায় আমদানি করছে, হয়তো প্রতি কেজিতে পেঁয়াজের কথাই বলি, সেটি 50 টাকায় আমদানি একদম চূড়ান্ত পর্যায়ে হয়তো 50 টাকা আমার খরচ মিলে সব মিলে হলো, সেটি বাজারে 150 টাকায় বিক্রি করব। বাস্তবতা কি জানেন? আমরা কি মনে করি একটা পণ্যের দাম কি? ব্যবসায়ী যেটা নির্ধারণ করে সেটা নো। একটি পণ্য ক্রেতা যে দামে কেনে সেটাই তার দাম। ক্রেতা যদি না কেনে তার কিন্তু একটা দাম থাকে না। একটা শার্ট ঈদের আগে দেখবেন 1200 টাকায় বিক্রি হচ্ছে, ঈদের পরে যখন কেউ কেনে না 3 মাস পর ওটা সেলে 400 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে শার্টের দাম কত? যখন 1200 টাকায় কনজিউমার কিনেছে তখন ওটার দাম 1200 টাকা, যখন 400 টাকায় কিনেছে তখন তো ওটার দাম 400 টাকা। আপনি সবসময় কেন ব্যবসায়ীদের দিকটায় দেখবেন? অফকোর্স ব্যবসায়ীরা তো প্রফিট, একটা ব্যবসায়ী তো সে কেনা এবং বিক্রির ডিফারেন্সটা তো তার প্রফিট, এবং সে এটা ম্যাক্সিমাইজ করার জন্যই বসে আছে। বাট
ইথিক্সকে বাদ দিয়ে না, অবশ্যই ইথিক্স বাদ দিয়ে না, কিন্তু এটা কিন্তু ডিমান্ড সাপ্লাইটাই গভর্নমেন্ট মেকানিজম এমনভাবে ঠিক করতে হবে। আপনার কথাটাই আপনাকে ফেরত দিতে চাই, ওই যে পেঁয়াজের দাম কেজি আসলে 50 টাকা পড়ছে, সেইটা 150 টাকায় বিক্রি করা কি ইথিক্সের মধ্যে পড়ে? এটা আসলে আমরা অনেক সময় আমাদের হিসাবের মধ্যে একটু ভুল আছে। আমরা পাবনার ভাঙ্গুরায় কোনো একটা গ্রামে গিয়ে দেখলাম যে কৃষক 50 টাকা কেজি বিক্রি করতেছে, আমরা এবং কাউরান আমরা মিরপুর বাজারে গিয়ে দেখলাম ওই পেঁয়াজটা 90 টাকায় বিক্রি হচ্ছে, আমরা মনে করি 40 টাকা একজন প্রফিট করলো। কিন্তু ভ্যালু চেইনে, সাপ্লাই চেইনে 5-6টা হাত বদল হলো, ফাইন্যান্সিং চার্জ নষ্ট গেল। ওই পেঁয়াজ যেটা ওখানে আমরা 1 মণ কিনলাম, সেটা কিন্তু মিরপুরে এসে ওইটা কিন্তু ওজন কমে হয়ে গেল 32 কেজি এবং নষ্ট হলো কিছু। এই যে 8 কেজি ঘাটতি গেল, এটা কিন্তু আমরা হিসাব করি না। আমরা যখন একটা হিসাব করি চট করে বলি 90 ভার্সেস 50। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন। আমরা একেবারেই শেষ দিকে আছি। জনাব সৈয়দ আলমগীর, ওই একই প্রশ্ন, আমরা কি আসলে এইবারের রোজায় একটি স্বস্তিদায়ক নিত্যপণ্যের বাজার পাবো কি? আপনার মাধ্যমে আমি কিছু বলতে চাই, মানে কনজিউমারদের, আপনারা একটু এত প্যানিক বাইং করেন না। আপনার লাগে 2 কেজি, আপনার 7 কেজি 10 কেজি দাম বেড়ে যাবে, এটার জন্য করেন না। এতে করে প্যানিক বাইংয়ের জন্যই কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ডিমান্ডটা কী হবে। আমরা বাজারে মাল দিয়েছি, এরকম দেখেছি অনেক প্রোডাক্ট আমরা দিয়েছি 7 দিনের শেষ, তারপর 7 দিন দিয়েছি একেবারে শেষ, তারপরে ওটার ডিমান্ড দেখে আবার বানিয়েছি বড় করে, এইবার আর চলে না। ওই যে প্যানিক বাইংটা করেছিল, ওই রকম প্যানিক বাইংটা করতে মানা করেন, বা আমি অনুরোধ করি আপনারা প্যানিক বাইং করেন না। আরটা হলো যে ইয়েটা, এই এখন কিন্তু ল অ্যান্ড অর্ডার যদিও একটু যাচ্ছে, কিন্তু গভর্নমেন্টের সততার কিন্তু অভাব নেই। অতএব ব্যবসায়ীদেরকে আমি সাবধান করে দিই যে আপনারা কিন্তু মনে করেন না যে গভর্নমেন্ট এতটা দুর্বল থাকবে। গভর্নমেন্ট কিন্তু ক্যান বি স্ট্রং এনি টাইম, বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট কন্টেস্টিং ইন দ্য ইলেকশন, দে উইল নট আস্ক ফর ভোট, সো দে ক্যান টেক এনি অ্যাকশন। কাজে এটা একটু সাবধান করার। আর সরকার নিশ্চয়ই আমাদের দেশে যত অল্প দিনের জন্য আসুক, আপনি 3 দিনের জন্য আসেন, সামনে যদি আপনি একটা বড় কিছু দেখেন, তো সেটা তো আপনি ফেস করবেন। তো আমার মনে হয় যে ওনারা এটা ফেস করবেন। এই জন্যই, কারণ গভর্নমেন্টের তো অনেকগুলি অসুবিধা আছে, অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। আপনি বাড়িতে যদি এটা মারামারি লাগে, লোক যদি আহত হয়, কী করবেন? আপনি কি খাওয়া দাওয়া করবেন না আহত লোকের আগে ঠিক করবেন? আমরা তাহলে এবার প্রত্যাশা করতেই পারি যে এইবারের রোজায় অন্তত বিগত 16 বছরের মতো অস্থিরতা আমরা দেখতে পাবো না, একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা পাবো। জনাব সৈয়দ আলমগীর এবং অনুপ কুমার সাহা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। দেখা হবে আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।